আজ আমার এই ভিডিওটা আমি একটু অন্য রকমের বানাতে চাইছি। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে রাজনীতি, সমাজ এসব নিয়ে কথা বলেই থাকি। আজ আমি একজন মানুষকে নিয়ে কথা বলবো, যিনি আজ থেকে প্রায় ২৫৪ বছর আগে জন্মেছিলেন আমাদের এই বাংলায়। আজকের দিনে অর্থাৎ এই ২২শে মে আ হুগলি জেলার এক প্রত্যন্ত গ্রামে। ঠিকই ধরেছেন, তিনি আর কেউই নয়, তিনি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় শুধুমাত্র আধুনিক চিন্তাধারার পথপ্রদর্শক ছিলেন তাই নয়, উনি সমানভাবেই সমাজ সংস্কারকও ছিলেন। তাই তাকে ভারতীয় নবজাগরণের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান রেনেসা বলেও আমরা জানি। হ্যাঁ, আজকের আমার এই ভিডিওটা তাকে নিয়ে। আজ তার জন্ম বার্ষিকী উপলক্ষে আমরা তার জন্ম, তার শিক্ষা, তার সমাজ সংস্কারকমূলক কাজকর্ম এসব নিয়ে একটু আলোচনা করব। আজ থেকে প্রায় ২৫৪ বছর আগে রাজা রামমোহন রায় জন্মেছিলেন হুগলি জেলার ২২শে মে হুগলি জেলার রাধানগর বলে একটি গ্রামে। তার পিতা ছিলেন রমাকান্ত রায় আর মাতা তারিণী দেবী। তারা ছিলেন একটি সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবার। অতি ছোটবেলা থেকেই রামমোহন রায় খুব মেধাবী ছাত্র ছিলেন। সেই সময় সাধারণত স্কুলে সংস্কৃত ভাষায় পড়ানো হতো এবং বাকি যারা বাচ্চারা ছিল তারা সংস্কৃত পাঠই নিতেন। সেই সময় দাঁড়িয়ে আজ থেকে ২৫৪ বছর আগে রামমোহন রায় শুধু সংস্কৃত ভাষাতেই থেমে থাকেননি। তিনি সংস্কৃতের সাথে যেমন বাংলা শিখেছেন, তেমনি ফরাসি শিখেছেন, আরবি শিখেছেন, এরপরে হিন্দি এবং পরে তিনি ইংরাজি ভাষাতেও সমান দক্ষতা অর্জন করেছিলেন। তার শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল, তিনি শুধু ধর্মীয় শিক্ষা নিয়েছেন এরকম নয়, তিনি বিভিন্ন ধর্মের বই পড়েছেন। তিনি যেমন ইসলাম ধর্মের কোরআন পড়েছেন, ঠিক তেমনি হিন্দু ধর্মের উপনিষদ বেদও পড়েছেন, আবার খ্রিস্টান ধর্মের বাইবেলও পড়েছেন। ফলে সমস্ত ধর্মের প্রতি তার জানার প্রতি তার সমান আগ্রহ ছিল। সবকিছুই তিনি গভীরভাবে শিখেছেন, গভীরভাবে জেনেছেন। তার এই বিভিন্ন ধর্ম সম্পর্কে জ্ঞান তাকে একজন উদার এবং যুক্তিবাদী মানুষ হিসাবে গড়ে তুলেছিল। ছোটবেলা থেকেই তিনি এই অন্ধবিশ্বাস, কুসংস্কার এসব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং আমরা দেখতে পাই তার জীবনে তিনি বারবার তার পরিবারের বিভিন্ন মানুষের কাছেও এই একই রকম ভাবে প্রশ্ন করেছেন এবং তার এই প্রশ্নের কারণে তার পিতার সাথেও তার সম্পর্ক পরবর্তীকালে একটু খারাপ হয়ে গেছিল। তিনি মূর্তি পূজা নিয়ে তার খুব ছোট বয়স থেকেই অনেক প্রশ্ন ছিল এবং এই মূর্তি পূজার বিরুদ্ধে তিনি তার বাবার কাছেও বারবার মত প্রকাশ করেছিলেন এবং সেই জন্য তার বাবার সাথেও বিভিন্ন বিষয়, শুধু বাবার সঙ্গে নয় তার পরিবারেরও অনেক আত্মীয়ের সঙ্গে তার বিভিন্ন বিষয়ে মতবিরোধ ঘটেছিল। তিনি নিজের কিন্তু এত কিছুর পরেও তিনি তার যে নিজের চিন্তা ভাবনা এ থেকে পিছিয়ে আসেননি। রামমোহন রায়ের চিন্তার অন্যতম বৈশিষ্ট্য ছিল, তার চিন্তাধারার অন্যতম বৈশিষ্ট্য ছিল যুক্তিবাদ। তিনি খুব যুক্তি দিয়ে সমস্ত বিষয় দেখতেন বা যুক্তি দিয়ে বিচার করতেন। তার এই বিশ্বাস করতেন যে কোনো বিষয়কেই, তার এটাই বিশ্বাস ছিল যে কোনো বিষয়কেই এভাবে অন্ধভাবে মেনে নেওয়াটা উচিত নয় এবং মানুষের যুক্তি দিয়েই প্রত্যেক মানুষেরই যুক্তি দিয়ে বিচার করা উচিত। তার জীবনে উপনিষদের প্রভাব ছিল ভয়ঙ্কর। তিনি মনে করতেন হিন্দু ধর্মের মূল শিক্ষা একেশ্বরবাদে বিশ্বাসী, অর্থাৎ এক ঈশ্বরে বিশ্বাস করে হিন্দু ধর্মের মূল শিক্ষা। কিন্তু সমাজে তখন নানা ধরনের কুসংস্কার, আচার অনুষ্ঠান, অন্ধবিশ্বাসে ছড়িয়ে পড়েছিল। ফলে তার জীবনে তার বিশ্বাসকে প্রমাণ করবার জন্য বহু স্ট্রাগল করতে হয়েছে। তিনি চেয়েছিলেন মানুষের মধ্যে যেন মানুষ যেন তাদের ধর্মের আসল যে আক্ষরিক অর্থ সেটা বুঝতে পারে। ধর্ম যেন মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করে, বরং মানবতার শিক্ষা দেয়। মানে একজন মানুষ আর একজন মানুষের সাথে যেন ধর্মের ব্যাপারে আলাদা না হয়।
এই চিন্তাধারা থেকেই পরে তিনি ব্রাহ্ম সমাজ বলে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেন। তার কর্মজীবনে তিনি প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কিছুদিন কাজ করেছেন। তিনি বিভিন্ন মানে প্রশাসনিক পদে কাজ করবার সুযোগ পান ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে। এর ফলে তিনি এই ব্রিটিশ সাম্রাজ্য বা ব্রিটিশ শাসন ব্যবস্থা খুব কাছ থেকে লক্ষ্য করেন এবং ভারতীয় সমাজের যে দুর্বলতাগুলো সেগুলো খুব ক্লিয়ারলি দেখতে পান। তিনি বুঝতে পারেন যে ভারতের উন্নতির জন্য শুধু এই যে রাজনৈতিক পরিবর্তন এটা যথেষ্ট নয়, সমাজের মানসিক পরিবর্তন যথেষ্ট প্রয়োজনীয়। তার একটি বড় গুণ ছিল, তিনি পাশ্চাত্য শিক্ষার ভালো দিকগুলো খুব সহজেই অ্যাডপ্ট করতে পারতেন এবং অ্যাডপ্ট করতে চেয়েছিলেন এবং নিজের মধ্যে তার প্রচন্ডভাবে তার প্রভাব দেখতে পাওয়া যায়। নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্যকে তিনি কোন সময় অস্বীকার করেননি, কিন্তু তিনি পাশ্চাত্য শিক্ষাকেও যে ভালো দিকগুলো আছে সেগুলোকেও সমানভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করতেন যে বিজ্ঞান, যুক্তিবাদ, আধুনিক শিক্ষা ভারতের সমাজকে এগিয়ে নিয়ে যাবে এবং তার জন্য আমাদের এই যে পাশ্চাত্য শিক্ষা এগুলোর উপরে সহনশীল হওয়া উচিত। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, যেটা জন্য তিনি আজ পৃথিবী বিখ্যাত বলা যায়, সেটা হলো সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করে গেছেন এবং শেষ পর্যন্ত সতীদাহ প্রথা বন্ধ করবার আইন সেই আইন পাশ করিয়ে তবেই সেরেছেন। সেই সময় সমাজের এই যে সতীদাহ প্রথা এক ভয়ঙ্কর প্রথা ছিল। তখন যারা স্ত্রী থাকতেন, স্বামীর মৃত্যু হলে স্ত্রীকেও স্বামীর সঙ্গে এক চিতাতে জীবন্ত পুড়িয়ে মারা হতো। ফলে সেক্ষেত্রে নারীদেরকে অনেক ক্ষেত্রে জোর করে এই প্রথার মানানো হতো। নারীদের অনেক বাচ্চা মেয়েরা তখন বয়স্ক স্বামীরা মারা গেলে তাদের সাথে এক চিতায় তাদেরকে দাহ করা হতো। এবং এটাও জানা যায় তারই এক খুব নিকট আত্মীয় এই সতীদাহ প্রথার শিকার হয়েছিলেন, যেটা তার মনেতে ভয়ঙ্কর ভাবে দাগ ফেলেছিল। সেখান থেকেই তিনি এই সতীদাহ প্রথা বন্ধ করবার জন্য বিভিন্ন রকম ভাবে চেষ্টা চালিয়ে গেছেন। তিনি উপলব্ধি করেছিলেন যে তার এই সতীদাহ প্রথা, এই নিষ্ঠুর প্রথা বন্ধ তাকে করতেই হবে। তিনি শুধু আবেগ দিয়ে নয়, শুধু যে আবেগ দিয়েই তিনি এই প্রথাটাকে বন্ধ করতে চেয়েছিলেন তা নয়, তিনি যুক্তি এবং ধর্মগ্রন্থের সাহায্যে সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি প্রমাণ করবার চেষ্টা করেছেন বহুবার যে হিন্দু ধর্মে এই সতীদাহ প্রথা আমাদের হিন্দু ধর্মের কোনো একদমই হিন্দু ধর্মের ভেতরে ছিল না, বা হিন্দু ধর্মের সতীদাহ প্রথা কখনোই বাধ্যতামূলক ছিল না। তিনি বহু প্রবন্ধ লেখেন, সভা করেছেন এবং সমাজকে সচেতন করবার চেষ্টা করেছেন বিভিন্নভাবে। কিন্তু তার এই আন্দোলনের বিরুদ্ধে তখনকার দিনে অনেক রক্ষণশীল মানুষ প্রতিবাদ করেন। তাকে বহু অপমান করা হয়, তিনি বহু অপমান সহ্য করেন, তাকে হুমকি দেয়া হয়, এমনকি তাকে সমাজচ্যুত করবারও, হিন্দু সমাজ থেকে তাকে চ্যুত করবার চেষ্টাও করা হয়েছে। কিন্তু এসব করে তাকে থামিয়ে রাখা যায়নি এবং তিনি থেমেও থাকেননি। তিনি তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর সঙ্গে আলোচনা করেন এবং তাকে কনভিন্স করেন যে এই সতীদাহ প্রথা বন্ধ করবার জন্য তার হস্তক্ষেপ খুব জরুরি। এবং শেষ পর্যন্ত এই লর্ড বেন্টিং এর সঙ্গে সতীদাহ প্রথা বন্ধ করবার জন্য প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করে 1829 সালে ব্রিটিশ সরকার সতীদাহ প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করেন। এটা শুধু তার সামাজিক সংস্কারই ছিল না, এটা ভারতীয় নারীদের মানবাধিকার রক্ষা এবং ঐতিহাসিক পদক্ষেপ ছিল তার দিক থেকে। আজ আমরা যে নারীরা স্বাধীনতা ও নারী অধিকারের কথা বলি, তার পিছনে রামমোহন রায়ের অবদান অনস্বীকার্য এবং অপরিসীম। তিনি বিশ্বাস করতেন যে সমাজের উন্নতির জন্য নারীর শিক্ষা খুবই প্রয়োজনীয় এবং নারীরা যদি শিক্ষিত না হন তাহলে কোনো সমাজ উন্নতি করতে পারেন না। সেই সময় নারীদের পড়াশোনা
যথেষ্ট নিষিদ্ধ ছিল এবং সমাজ মনে করত নারীরা শুধু গৃহস্থালীর কাজ করবে। কিন্তু রামমোহন এই চিন্তার বিরোধিতা প্রথম থেকে করে গেছেন। তিনি নারী শিক্ষার পক্ষে জোরালো মত প্রকাশ করেন এবং তিনি মনে করেন নারীদেরও সমান অধিকার আছে শিক্ষা শিক্ষা পাওয়ার ক্ষেত্রে। তিনি বিধবা নারীদের অবস্থার উন্নতির জন্যও কাজ করেছিলেন। সমাজে তখন বিধবাদের জীবন অত্যন্ত কষ্টকর ছিল। তাদের সামাজিকভাবে অপমান করা হতো এবং নানা নিয়মের মধ্যে তাদেরকে ধরে বেঁধে রাখা হতো। রামমোহন রায় এই অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলেন এবং তিনি বিশ্বাস করতেন মন থেকে যে নারী পুরুষ উভয়ই সমাজের সমান অংশীদার এবং সমানভাবে তাদের কন্ট্রিবিউশনের দরকার আছে। এত কিছুর পর তিনি 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম সমাজের মূল উদ্দেশ্য ছিল এক ঈশ্বর বা একেশ্বরাবাদ প্রচার করা, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করা এবং সমাজকে যুক্তিবাদী এবং মানবিক পথে এগিয়ে নিয়ে যাওয়া। ব্রাহ্ম সমাজে মূর্তি পূজার বিরোধিতা করেন এবং ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করতেন। রামমোহন রায় মনে করতেন যে ধর্মের মূল শিক্ষা মানবতা, ভালোবাসা এবং সত্য। ব্রাহ্ম সমাজ শুধু ধর্মীয় সংস্কারেই সীমাবদ্ধ ছিল না, এটি সমাজ সংস্কারের খুব গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছিল এবং গুরুত্বপূর্ণ আন্দোলনের ইনস্টিটিউশন তৈরি হয়েছিল। পরে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশব সেনের মতো ব্যক্তিরাও এই আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে গিয়েছিল। ব্রাহ্ম সমাজের প্রভাব বাংলা নবজাগরণের জন্য ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ স্থান নেয়। শিক্ষার ক্ষেত্রেও তার বহু অবদান আছে। শুধু নারী শিক্ষা নয়, পুরো সমাজ শিক্ষার ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য। রাজা রামমোহন রায় আধুনিক শিক্ষার প্রবল সমর্থক ছিলেন। তিনি মনে করতেন যে ধর্মীয় শিক্ষা যথেষ্ট নয়, শুধু ধর্ম পড়ে একটা সমাজের সংস্কার করা যায় না বা সমাজের উন্নতি করা যায় না। বিজ্ঞান, গণিত, দর্শন প্রভৃতি আধুনিক বিষয়গুলি সমানভাবেই ধর্মীয় শিক্ষার সঙ্গে পড়ানো উচিত। তিনি ইংরেজি শিক্ষার পক্ষে মত দেন এবং তিনি বুঝেছিলেন আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে যুক্ত হতে গেলে নতুন শিক্ষা ব্যবস্থার দরকার এবং সেখানে ইংরেজি শিক্ষার যথেষ্ট ভূমিকা আছে। তিনি হিন্দু কলেজের প্রতিষ্ঠার ক্ষেত্রে সমানভাবে গুরুত্ব নেন এবং পরে এই প্রতিষ্ঠাই আধুনিক শিক্ষার অন্যতম প্রাণ কেন্দ্র হয়ে ওঠে। তিনি সংবাদপত্র প্রকাশ করেছিলেন, প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বাংলা এবং ফরাসি দুই ভাষাতেই সংবাদ পত্রিকা প্রকাশ করেন, যাতে মানুষ এবং রাজনীতি সম্পর্কে মানুষ সচেতন হতে পারে। রামমোহন বিশ্বাস করতেন যে স্বাধীনভাবে যদি মত প্রকাশ করতে হয় এবং স্বাধীনভাবে মত প্রকাশ করাটা মানুষের একটা অধিকার। তিনি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে আন্দোলন করেছিলেন, কারণ তিনি জানতেন যদি মানুষ নিজের মত প্রকাশ করতে পারে তাহলেই সমাজের উন্নতি সাধন করা সম্ভব। আদারওয়াইজ এই সমাজ কখনোই উন্নতি করতে পারবে না। তিনি সংবাদ কৌমুদি নামে একটি বাংলা পত্রিকা বার করেছিলেন, সঙ্গে মিরাত উল আখতার নামে একটি ফরাসি পত্রিকাও প্রকাশ করেন। এই পত্রিকাগুলির মাধ্যমে তিনি সমাজ সংস্কার, নারী শিক্ষা এবং নারীর অধিকার, রাজনৈতিক সচেতনতা নিয়ে মানুষের মধ্যে আলোচনা শুরু করেন। 1830 সালে রামমোহন রায় ইংল্যান্ড যান। মুঘল সম্রাট আকবর তাকে ইংল্যান্ডে পাঠান কিছু প্রশাসনিক বিষয়ে আলোচনা করবার জন্য। ইংল্যান্ডে গিয়ে তিনি ভারতীয় সমাজ সংস্কৃতি সম্পর্কে আলোচনা চালিয়ে যান এবং তার জ্ঞান ও চিন্তাধারাকে অনেক মানুষকে মুগ্ধ করেন। 1833 সাল 27শে সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টল শহরে তার মৃত্যু হয়। একজন ভারতীয় সমাজ সংস্কারকের বিদেশের মাটিতে মৃত্যু হলেও তার চিন্তা ভাবনা, আদর্শ ভারতের ইতিহাসে আজও অমর হয়ে আছে। রাজা রামমোহন রায় শুধু একমাত্র ব্যক্তি ছিলেন এমন নয়, তিনি ছিলেন একটি নতুন যুগের সূচনা। তার কাজের ফলেই ভারতীয় সমাজের নবজাগরণ এসছে। তিনি মানুষকে প্রশ্ন করতে শিখিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন ধর্ম মানে শুধু অন্ধ বিশ্বাস নয়, বরং মানবতা এবং যুক্তি। তিনি নারীর অধিকার, নারীর শিক্ষা
সংবাদপত্রের স্বাধীনতা, সামাজিক ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যান সারা জীবন, তা আজও আমাদের অনুপ্রাণিত করে। তার চিন্তাভাবনা পরবর্তীকালে শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর সহ বহু মনীষী তাতে প্রভাবিত হয়েছিলেন। আজকের আধুনিক ভারতে তার যা গঠনমূলক অবদান তা অনস্বীকার্য। রাজা রামমোহন রায়ের জীবনী আমাদের এটাই শেখায়, একজন মানুষের সাহস এবং চিন্তাভাবনা পুরো সমাজকে বদলে দিতে পারে। তিনি কুসংস্কারের বিরুদ্ধে লড়েছিলেন, নারীদের অধিকার রক্ষার জন্য দাঁড়িয়েছিলেন,